বন্ধুরা, আজ আমি আপনাদের যে ঘটনা শোনাতে যাচ্ছি সেটা শুনে হয়তো অনেকেই বলবেন, এমনটা বাস্তবে কখনো হতে পারে না। আমিও প্রথমবার যখন এই ঘটনার কথা শুনেছিলাম ঠিক একই কথা ভেবেছিলাম, কিন্তু গল্পটা যত এগিয়েছে আমি তত বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমাদের জানা নেই। কিছু রহস্য সময়ের সঙ্গে মুছে যায় না, বরং আরও গভীর হয়ে ওঠে। আজকের ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে। জায়গাটার নাম আমি ইচ্ছা করে বলছি না, কারণ এখনও সেখানে কিছু মানুষ বেঁচে আছেন যারা এই ঘটনার সাক্ষী ছিলেন, আর তাদের অনুরোধেই আমি কয়েকটি পরিচয় গোপন রাখছি। তবে এটুকু বলতে পারি, এই ঘটনার নথি আজও কোথাও লেখা নেই, কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি। আপনারা শুনছেন ভূত এফএম, ভয়ের আর এক নাম। ঘটনাটা আমার কাছে পৌঁছেছিল প্রায় 70 বছর বয়সী এক বৃদ্ধের মাধ্যমে। তিনি মৃত্যুর কয়েক মাস আগে আমাকে এই কাহিনী শুনিয়েছিলেন। কথা বলতে বলতে কয়েকবার থেমে গিয়েছিলেন, কাঁদতে শুরু করেছিলেন, আর শেষে শুধু বলেছিলেন, যদি কখনো ওই জায়গায় যাও, সূর্য ডোবার আগে ফিরে আসবে। তখন আমি ভেবেছিলাম হয়তো একজন বৃদ্ধ মানুষের কুসংস্কার, কিন্তু পরে যখন আমি নিজে ঘটনার খোঁজ নিতে শুরু করলাম, তখন এমন কিছু তথ্য সামনে এলো যা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আজ আমি সেই ঘটনাটাই আপনাদের শোনাব। তবে শুরু করার আগে একটা অনুরোধ রইল, গল্পের শেষ পর্যন্ত শুনবেন, কারণ শুরুটা যতটা রহস্যময়, শেষটা তার চেয়েও অনেক বেশি অস্বস্তিকর। আর আমি নিশ্চিত শেষ 5 মিনিট শোনার পর আপনারা হয়তো কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের যে ঘটনাটা শোনাতে যাচ্ছি সেটা আমার কাছে পৌঁছেছিল এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মাধ্যমে। ভদ্রলোকের বয়স তখন প্রায় 72, খুব শান্ত স্বভাবের মানুষ। সারা জীবন পড়াশোনা আর স্কুল নিয়েই কাটিয়েছেন। যারা তাকে চিনতেন তারা সবাই একটা বিষয়ে একমত ছিলেন, লোকটা মিথ্যা কথা বলতে জানতেন না। আর সেই মানুষটাই একদিন সন্ধ্যাবেলা আমাকে এমন একটা ঘটনা বলেছিলেন যেটা শোনার পর আমি কয়েকদিন পর্যন্ত ঠিকমতো ঘুমাতে পারিনি। ঘটনাটা শুরু হয়েছিল 2008 সালের নভেম্বর মাসে। সেই সময় ভদ্রলোকের ছোট ছেলে কলকাতায় চাকরি করতেন। হঠাৎ একদিন খবর আসে যে ছেলেটি গুরুতর অসুস্থ। বৃদ্ধ শিক্ষক আর তার স্ত্রী তাড়াহুড়ো করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ছেলেটি কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল, শেষ পর্যন্ত সুস্থ হয়ে যায়। সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর এক সন্ধ্যায় বৃদ্ধ শিক্ষক বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেই সময় রাতের ট্রেন ধরার পরিকল্পনা ছিল, কিন্তু সমস্যা হলো হাসপাতাল থেকে বের হতে দেরি হয়ে যায়। স্টেশনে পৌঁছানোর সময় ট্রেন প্রায় ছেড়ে দিচ্ছিল। তারা দৌড়ে ট্রেনে উঠে পড়েন ঠিকই, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রথমে বৃষ্টি, তারপর ঝোড়ো হাওয়া, তারপর
একসময় বিদ্যুৎ চমকাতে শুরু করলো। ট্রেন ধীরে ধীরে এগোচ্ছিল। প্রায় রাত 11:30 নাগাদ তারা নিজেদের স্টেশনে নামলেন। এখন সমস্যা হলো, স্টেশন থেকে তাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার দূর। দিনের বেলা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু রাত প্রায় 11:30, চারপাশে কেউ নেই। স্টেশনের দোকানগুলোও বন্ধ, রিক্সা নেই, ভ্যান নেই, এমনকি কোনো মানুষও নেই। বৃদ্ধ শিক্ষক ভাবলেন কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো কাউকে পাওয়া যাবে, কিন্তু আধ ঘন্টা কেটে গেলেও কাউকে দেখা গেল না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন হাঁটতেই হবে। তার স্ত্রী প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ বাড়ি যাওয়ার সবচেয়ে ছোট রাস্তায় পড়ে একটা পুরানো আম বাগানের ভেতর দিয়ে, আর সেই আম বাগান নিয়ে এলাকায় বহু পুরনো গল্প প্রচলিত ছিল। লোকজন বলতো সন্ধ্যার পর ওখানে গেলে অনেকেই অদ্ভুত শব্দ শুনেছে, কেউ কেউ নাকি মানুষের ছায়ার মতো কিছু দেখেছে। অবশ্য এসব গল্পকে কখনোই গুরুত্ব দেননি বৃদ্ধ শিক্ষক। তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ, তাই স্ত্রীর হাত ধরে হাঁটতে শুরু করলেন। প্রথম 1 কিলোমিটার কোনো সমস্যা হলো না। বৃষ্টি তখনও পড়ছে, তবে হালকা। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তা ফাঁকা, শুধু তাদের পায়ের শব্দ আর ভেজা মাটির গন্ধ। এরপর তারা পৌঁছালেন সেই আমবাগানের সামনে। বাগানটা বিশাল। দিনের বেলাতেও ভেতরে আলো কম ঢুকত, আর সেদিন তো আকাশ ছিল পুরো মেঘে ঢাকা। চারিদিকে প্রায় অন্ধকার। বৃদ্ধ শিক্ষক টর্চ বের করলেন। টর্চের আলো জ্বালিয়ে আমবাগানের ভেতর ঢুকে পড়লেন। প্রথম 5 মিনিট সব কিছু স্বাভাবিকই ছিল। তারপর হঠাৎ তার স্ত্রী হাঁটা থামিয়ে দিলেন, একেবারে থেমে গেলেন। বৃদ্ধ শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? তার স্ত্রী কোনো উত্তর দিলেন না, শুধু সামনে তাকিয়ে রইলেন। বৃদ্ধ শিক্ষকও সামনে তাকালেন। প্রথমে কিছু দেখতে পেলেন না, তারপর টর্চের আলো একটু ডান দিকে ঘোরাতেই তিনি বিষয়টা লক্ষ্য করলেন। একটা মানুষ, অন্তত দেখতে মানুষের মতোই, একটা বড় আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূরত্ব খুব বেশি নয়, 50-60 ফুট হবে। প্রথমে তিনি ভাবলেন গ্রামের কোনো লোক, কিন্তু পরের মুহূর্তেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। লোকটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে বৃষ্টির কোনো প্রভাব নেই, যেন ফোঁটাগুলো তাকে স্পর্শই করছে না। আরও অদ্ভুত বিষয় হলো, লোকটা নড়ছে না, একটুও না, যেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ শিক্ষক চিৎকার করে বললেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। আবার বললেন, তবুও না। শুধু দূরে কোথাও বজ্রপাতের শব্দ। আর তারপর যেটা ঘটল সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠল, আর সেই আলোয় তারা পরিষ্কার দেখতে পেলেন লোকটা তাদের দিকে মুখ করে দাঁড়িয়ে নেই, বরং তার শরীরের সামনের দিক, কিন্তু মাথাটা পুরো পিছনের দিকে তাকিয়ে আছে, যেন ঘাড়টাই উল্টো। এক মুহূর্তের জন্য বৃদ্ধ শিক্ষকের মনে হলো তিনি ভুল দেখছেন, এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তার স্ত্রী
হঠাৎ কাঁপতে কাঁপতে তার হাত চেপে ধরলেন। মানে তিনিও একই জিনিস দেখেছেন। আর ঠিক তখনই গাছটার নিচে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে হাসতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হাসির শব্দটা সামনে থেকে আসছিল না, বরং আসছিল তাদের ঠিক পেছন দিক থেকে। এখান থেকেই ঘটনাটা সত্যিকারের অস্বাভাবিক হয়ে ওঠে। বৃদ্ধ শিক্ষক পরে আমাকে বলেছিলেন, জীবনে অনেক ভয়ের পরিস্থিতির মধ্যে পড়েছেন, কিন্তু সেই মুহূর্তে যে অনুভূতিটা হয়েছিল সেটাকে ভয় বললেও কম বলা হবে। কারণ মানুষের মস্তিষ্ক একটা জিনিস মেনে নিতে পারে না, একই সময়ে একই মানুষকে সামনে দেখতে পাওয়া এবং তার শব্দ পিছন থেকে শুনতে পাওয়া। ধীরে ধীরে তিনি মাথা ঘুরিয়ে পিছনে তাকালেন। কেউ নেই, শুধু অন্ধকার, ভেজা গাছপালা আর বৃষ্টির শব্দ। কিন্তু আবার যখন সামনে তাকালেন, তখন গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটাও নেই, এক নিমেষে উধাও, যেন সেখানে কোনো কিছু ছিলই না। তার স্ত্রী তখন কাঁপছেন, প্রায় কান্নার অবস্থায়। তিনি বললেন, চলো চলো এখান থেকে। দুজনেই দ্রুত হাঁটতে শুরু করলেন। প্রথমে হাঁটা, তারপর দৌড়। প্রায় 10 মিনিট পর যখন তারা আমবাগান পেরিয়ে গ্রামের প্রথম বাড়িগুলোর কাছে পৌঁছালেন, তখন একটু স্বস্তি পেলেন। কিন্তু তারা জানতেন না, আসল রহস্য তখনও শুরুই হয়নি। পরদিন সকালে বৃদ্ধ শিক্ষক আগের রাতের ঘটনাটা কয়েকজন গ্রামবাসীকে বললেন। আশ্চর্যজনকভাবে কেউ অবাকই হলো না, বরং সবাই চুপ করে গেল। অনেকক্ষণ পর গ্রামের একজন বয়স্ক লোক বললেন, তোমরা ওকে দেখেছ? বৃদ্ধ শিক্ষক জিজ্ঞেস করলেন, কাকে? লোকটি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, ওর কথা যত কম বলা যায় তত ভালো। এমন উত্তর স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়ে দেয়। তাই বৃদ্ধ শিক্ষক খোঁজ নিতে শুরু করলেন। প্রথমে গ্রামের পুরানো মানুষদের সাথে কথা বললেন, তারপর পুরানো নথিপত্র খুঁজতে শুরু করলেন। আর সেখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। প্রায় 40 বছর আগে সেই আমবাগানের জায়গায় একটা জমিদার বাড়ি ছিল। বাড়িটা বিশাল বড় বাড়ি ছিল, কিন্তু সেই পরিবারের শেষ উত্তরাধিকার ছিলেন এক অদ্ভুত মানুষ। নাম ছিল রুদ্রনারায়ণ। লোকটা নাকি মানুষের সাথে কথা খুব কম বলতো, মাসের পর মাস নিজের ঘরেই থাকতো। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কারণ তার সম্পর্কে অনেক অদ্ভুত গুজব ছিল। কেউ বলতো তিনি তন্ত্র সাধনা করতেন, কেউ বলতো মৃত মানুষের সাথে কথা বলতে পারতেন, আবার কেউ বলতো তিনি নাকি মৃত্যু ঠেকানোর চেষ্টা করছিলেন। অবশ্য এইসবের কোনো প্রমাণ ছিল না। কিন্তু এক রাতে হঠাৎ জমিদার বাড়িতে আগুন লাগে, ভয়ঙ্কর আগুন, পুরো বাড়ি পুড়ে যায়। সবাই ভেবেছিল রুদ্রনারায়ণও মারা গেছেন। কিন্তু সমস্যা হলো, তার কোনো দেহ পাওয়া যায়নি, একটাও না। সেই ঘটনার পর থেকেই এলাকায় অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। রাতের বেলায় মানুষ নিখোঁজ হওয়া, অচেনা হাসির শব্দ, আর বাগানের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা। এই পর্যন্ত শুনে বৃদ্ধ শিক্ষক ব্যাপারটাকে কাকতালীয় বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু তারপর তিনি এমন একটা তথ্য পেলেন যা সব কিছু বদলে দিল। গ্রামের এক বৃদ্ধ তাকে একটা পুরানো ডায়েরি এনে দিলেন।
ডায়েরিটা আগুন লাগার কয়েকদিন আগে লেখা। লেখক ছিলেন রুদ্রনারায়ণের ব্যক্তিগত কর্মচারী। ডায়েরির শেষ কয়েকটা পৃষ্ঠা পড়ে বৃদ্ধ শিক্ষকের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল, বাবু 3 দিন ধরে ঘুমাননি। তিনি বলেছেন মৃত্যুকে পরাজিত করার উপায় খুঁজে পেয়েছেন। আজ রাতে নিচের ঘর থেকে মানুষের চিৎকার শুনেছি। আমি চাকরি ছেড়ে চলে যেতে চাই, কিন্তু বাবু বলছেন এখন কেউ যেতে পারবে না। তিনি বলেছেন দরজাটা খুলে গেছে এবং শেষ লাইনে শুধু লেখা ছিল, যদি কেউ এই লেখা পড়ো তাহলে বাগানের উত্তর দিকে কুয়ার কাছে কখনো যেও না। তারপর আর কিছু লেখা নেই। বন্ধুরা, এখান থেকে গল্পটা তদন্তের রূপ নেয়। বৃদ্ধ শিক্ষক যুক্তিবাদী মানুষ ছিলেন, তাই তিনি ঠিক করলেন কুয়োর রহস্যটা খুঁজে বের করবেন। কয়েকদিন পর দিনের আলো থাকতে তিনি আমবাগানে গেলেন। অনেক খোঁজার পর উত্তর দিকে সেই পুরানো কুয়োটা খুঁজে পেলেন। কুয়োটা অদ্ভুতভাবে লুকিয়েছিল, চারপাশে আগাছা, উপরে ভাঙা পাথর। মনে হচ্ছিল বহু বছর সেখানে কেউ আসেনি। তিনি ভেতরে টর্চের আলো ফেললেন। প্রথমে কিছু বোঝা গেল না, তারপর নিচে কিছু একটা চকচক করতে দেখা গেল। গ্রামের কয়েকজনকে ডেকে আনা হলো, দড়ি নামানো হলো। অনেক কষ্টে জিনিসটা উপরে তোলা হলো, আর সেটা দেখেই সবাই স্তব্ধ হয়ে যায়। ওটা একটা লোহার বাক্স ছিল, পুরোটাই মরচে ধরা। বাক্স খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো কিছু কাগজপত্র, কয়েকটা পুরনো ছবি আর একটা চামড়ার খাতা। সেই খাতাটাই ছিল আসল রহস্য, কারণ সেটা ছিল রুদ্রনারায়ণের নিজের লেখা। খাতার শেষ অংশে লেখা ছিল, মানুষ ভুল করে ভাবে মৃত্যু একটা শেষ, আসলে মৃত্যু একটা দরজা। আমি দরজার ওপারে যা আছে তার সাথে যোগাযোগ করেছি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আমি যদি তাদের প্রবেশ করতে দিই তাহলে আমি কখনো মরব না। এরপর কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া, আর শেষ পাতায় শুধু একটা বাক্য, আজ রাতেই দরজা খুলব। বন্ধুরা, ঠিক সেদিন রাতেই জমিদার বাড়িতে আগুন লেগেছিল। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বৃদ্ধ শিক্ষক যখন খাতাটা বাড়িতে নিয়ে এলেন তখন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম রাতে তিনি শুনলেন বাড়ির বাইরে কেউ হাঁটছে। দ্বিতীয় দিন জানলায় 3 বার টোকা পড়ল। তৃতীয় দিনে তিনি স্পষ্ট শুনলেন কেউ তার নাম ধরে ডাকছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল চতুর্থ রাতে, রাত প্রায় 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো তিনি জানেন না, কিন্তু চোখ খুলতেই দেখলেন ঘরের কোনায় একজন দাঁড়িয়ে আছে, লম্বা, অস্বাভাবিক রোগা, মাথা নিচু। বৃদ্ধ শিক্ষক ভেবেছিলেন স্বপ্ন দেখছেন, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখন তিনি দেখলেন চোখ দুটো সম্পূর্ণ কালো। পরের মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, ঘর পুরো অন্ধকার, আর সেই অন্ধকারে একটা কণ্ঠস্বর শোনা গেল খুব নিচু স্বরে, দরজাটা আবার খুলে দাও। পরদিন সকালে বৃদ্ধ শিক্ষক সিদ্ধান্ত নিলেন খাতাটা ধ্বংস করবেন, কিন্তু খাতাটা আর খুঁজে পাওয়া গেল না। এবং ঠিক সেই দিন বিকেলে গ্রামের এক কিশোর নিখোঁজ হয়ে যায়।
পরের দিন তাকে পাওয়া যায় আমবাগানের উত্তর দিকে কুয়ার পাশে। ছেলেটা বেঁচে ছিল। ও বলেছিল ওরা এখনো ভেতরে আছে। তারপর থেকে সে আর কোনো দিন স্বাভাবিকভাবে কথা বলেনি। বৃদ্ধ শিক্ষক এরপর আর তদন্তও করেনি। তিনি গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। বহু বছর পর মৃত্যুর আগে আমাকে এই গল্পটা বলেছিলেন। আমি যখন তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি মনে করেন সত্যিই কিছু ছিল সেখানে, তিনি অনেকক্ষণ চুপ ছিলেন। তারপর ধীরে ধীরে বলেছিলেন, আমি জানি না ওটা কী ছিল, কিন্তু আমি জানি যে রাতে আমি ওই কালো চোখের মানুষটাকে দেখেছিলাম, সেই রাতে ঘরের কোনায় একজন ছিল না, ছিল দুজন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দুজন? বৃদ্ধ শিক্ষক মাথা নাড়লেন। তারপর বললেন, দ্বিতীয় জনকে আমি দেখতে পাইনি, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব দেখেছিলাম। আর সেই কথাটা বলার পর তিনি আর কোনো দিন এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি। আজও সেই আমবাগান আছে, পুরানো কুয়োটাও আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্থানীয় মানুষরা এখনও সূর্য ডোবার পর ওই জায়গার কাছে যায় না, কারণ তাদের বিশ্বাস কিছু দরজা একবার খুলে গেলে সেগুলো আর পুরোপুরি বন্ধ হয় না। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।